আচ্ছা, যদি এমন হয় যে তুমি একটা বিড়ালকে দেখছো আর সেই বিড়ালটা কিছুক্ষণ পরে মানুষে রূপান্তর হলো, তাহলে তোমার রিয়েকশনটা ঠিক কেমন হবে? আজকে আমরা যে চাইনিজ ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি, সে ড্রামাতে কিন্তু এমন কিছুই হয়, যেখানে একটা বিড়াল মানুষে রূপান্তর হয়। আর এর ঘটনাটার প্রভাব অন্যদের উপর কেমন পড়ে এবং তাদের রিয়েকশন কি হয়, সেটা আমরা আজকের ড্রামাতে জানবো। এই ড্রামাটা অনেক বেশি ফানি হতে চলেছে এবং রোমান্টিকও হতে চলেছে। সো হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমরা সরাসরি ড্রামার কাহিনীতে চলে যাচ্ছি। তো ড্রামাটা যখন শুরু হয় সেখানে আমরা দুইটা ওয়ার্ল্ড দেখতে পাই। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড, আর সেকেন্ডটা হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড, সেটাকে ম্যাং ওয়ার্ল্ড বলা হয়। এই ড্রামার যে মেইন ক্যারেক্টার তার নাম হচ্ছে ইয়ান, যে কিনা আমাদের নর্মাল পৃথিবীতেই থাকে। আর এই ড্রামার একটা মেল ফিমেল লিড জিয়াংজু, সে কিন্তু থাকে মিয়াও ওয়ার্ল্ডে। সে কিন্তু একজন মিয়াও বা বিড়াল, সে একজন ফিমেল বিড়াল আর কি। কিন্তু সে ইজিলি মিয়াও থেকে মানুষ হতে পারে না, যদিও এই ওয়ার্ল্ডের নাম বা এরকম কিছু আমাদের পৃথিবীর কেউ জানেই না। জিয়ানের একটা বুক স্টোর আছে যেখানে সে সারাক্ষণ কাটিয়ে দেয়। ওর ফ্যামিলি বা ফ্রেন্ডস বলতে কেউই নেই। জিয়ান যখন একটা বুক স্টোরে ছিল তখন হেবিং নামের একটা মেয়ে তার দোকানে আসে ফুল দিতে, কিন্তু জিয়ান ওকে বলে দেয় যে আমার দোকানে ফুল অ্যালাউ নেই, আমি এটা অ্যালাউ করি না একদমই। এটা শুনে ওই মেয়েটা একটু দুঃখ পায় আর সেখান থেকে অপমানিত হয়ে চলে যায়। পরে জিয়ান রাস্তায় একটা বিড়াল দেখতে পায় এবং তাকে হেল্প করতে লাগে, কারণ সে মানুষের থেকেও বিড়ালকে খুবই বেশি পছন্দ করে। হেবিং দূর দাঁড়িয়ে থেকে এসব দেখে আর ভাবতে থাকে বিড়ালের সাথে জিয়ান যে সুন্দর ব্যবহারটা করছে সেটা যদি সে মানুষের সাথে করতো তাহলে কতই না ভালো হতো। এখন আসা যাক ডক্টর জুয়ের কাছে, যিনি হলেন একজন বিড়ালের ডাক্তার। কখনো যদি নিজে বিড়াল সে সামলাতে না পারতো, তখনই জিয়ানকে সে ফোন করে বিড়াল সামলাতে বলতো। ওখান থেকে আসার সময় একটা বিড়াল ওর ব্যাগে থাবা বসিয়ে জেমসগুলোকে বার করে নিয়ে খেয়ে নেয় এবং ওখান থেকে পালিয়ে যেতে থাকে। আর তখন একটা গাড়ি তার সামনে চলে আসে। বিড়ালটাকে বাঁচাতে গিয়ে জিয়ান দেখে যে বিড়ালটা পায়ে চোট লেগেছে। এজন্য ওই বিড়ালটাকে সে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ব্যান্ডেজ করতে থাকে আর তার সেবা যত্ন করতে থাকে, যাতে বিড়ালটা খুব তাড়াতাড়ি সেখান থেকে সুস্থ হয়ে ফিরে যেতে পারে। তখন ওই সোফাতে ওই বিড়ালটা শুয়ে পড়েছিল এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিজের ঘরে একটা মেয়েকে জিয়ান দেখতে পায় এবং খুবই অবাক হয়ে যায়। ওই মেয়েটার গায়ে কোনো জামা কাপড়ও ছিল না আর হাঁটতেও পারছিল না, হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল। জিয়ান ওই মেয়েটাকে নিজের গায়ে জামাটা খুলে দিয়ে দেয় এবং তাকে পরিয়ে দেয় আর পুলিশকে কল করার কথা বলে। কিন্তু ওই মেয়েটা তো জানেই না আসলে কল কি জিনিস, পুলিশ কি জিনিস। ওই মেয়েটা যেন একদম আকাশ থেকে পড়েছে, মেয়েটা যেন মাত্রই জন্ম নিল এমন একটা অবস্থা। তাই সে এটা সেটা চুপ শুকতে থাকে। জিয়ান ওকে ঘর থেকে বের করে দিতে চায় আর তখনই মেয়েটা ওর হাত কামড়ে দেয়। এটা করতে করতে দুজনের মধ্যে একজন আরেকজনের গায়ে পড়ে দুইজনে। আর তখনই ডাক্তার জুই সেখানে চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে খুবই লজ্জা পায় এবং বলতে থাকে তোমরা এসব কি করছো, দরজা অন করে। আর ওখান থেকে সে চলে যেতেই থাকে। আর তখনই জুয়ের কুকুরটা ঘরের মধ্যে ঢুকে পড়ে আর মেয়েটা বিড়ালের মতো করতে থাকে। আর ডাক্তার জুয়ের গালে একটা আঁচড় বসিয়ে দেয় আর জিয়ান গিয়ে ওকে আটকায়। তারপর ওরা দুজন ভাবতে থাকে মেয়েটা আসলে কি পাগল নাকি অন্য কিছু, আসলে কি সে পাগলাগারদ থেকে মুক্তি পেল নাকি, এমন কিছু তারা ভাবছিল। ডাক্তার জুই তখন খেয়াল করে যে ওই মেয়েটার পায়ে একটা দাগ রয়েছে, যে দাগটা আবার ব্যথা পাওয়ার কারণে ওই বিড়ালের হয়েছিল। তো এখানে একটা কানেকশন সে লক্ষ্য করতে পারে। আর কাটা দাগটা পেয়ে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। জিয়ান প্যান্ট দিয়ে ওকে পরিয়ে দিতে বলে, কিন্তু প্যান্ট কি সেটা তো সে জানেই না। এটা পড়া তো দূরে থাক, সে নিজের প্যান্টটা দিয়ে খেলতে থাকে। এরপর ডক্টর জুই ওকে প্যান্টটা পরিয়ে দেয়। এরপর হাসপাতালে গিয়ে মেয়েটা দেখে অনেক বিড়াল আটকে রয়েছে, যেগুলো সে গেট খুলে বের করার চেষ্টা করে। অন্যদিকে জিয়ান দেখে সোফার উপরে ব্যান্ডেজটা পড়ে রয়েছে। তখন ওই মেয়েটা কাটা দাগের কথা চিন্তা করে এবং সে মনে মনে ভাবতে থাকে এটা তো কখনোই সম্ভব না। আরেকদিকে মেয়েটা সব বিড়ালকে ছেড়ে দিয়েছে আর ডাক্তার এসে সব দেখার পর জিয়ানকে ফোন করে। এরপর এরা এসে আবার বিড়ালগুলোকে ধরার চেষ্টা করছিল। মেয়েটা একটা জায়গায় গিয়ে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে থাকে। আর এখানে এই ব্যাপারটা এক্সপোজ হয়ে যে ওই মেয়েটা আসলে সাধারণ কোনো মেয়ে না, সে যেহেতু একটা বাইরের ওয়ার্ল্ড থেকে এসেছে, প্যারালাল ওয়ার্ল্ড থেকে এসেছে, এজন্য আসার সময় নিজের সাথে অনেক ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে এসেছে, যেগুলো সে এখানেও ইউজ করতে পারছে। এখানে সে নিজের প্ল্যানেটে ফেরার জন্য একটা কাজ করতে থাকে, কিন্তু সেটা সে যেতে পারবে না। আর সেটা করতে গেলে উল্টো ওর হাতে একটা ছুরি চলে আসে। সে এটা নিয়ে ভাবতে থাকে যে এটা আসলে কি জিনিস। পরে একটা রেস্টুরেন্টে সে সেখানে চলে যায় এবং সেখানে খাবারগুলো সব খেতে থাকে। ওরা সবাই ও খাবারের দামগুলো পেমেন্ট ওকে দিতে বলে, কিন্তু ওর কাছে তো আসলে কোনো টাকাই ছিল না। আর টাকা কি জিনিস সে তো এটাই জানে না, সে যেহেতু একটা বিড়াল, সে সাধারণ মানুষের কথাবার্তা কিভাবে বুঝে
খুঁজবে আর টাকাটাই কিভাবে জানবে। তখন সেখানে একটা ভদ্রলোক আসে যিনি কিন্তু ম্যাও ওয়ার্ল্ড থেকে এসেছেন। তাই সে মেয়েটাকে দেখে চিনে যায় যে এটা তাদের একটা ওয়ার্ল্ডের একটা প্রাণী এবং মেয়েটা হচ্ছে একটা বিড়াল। তারপর ওকে বোঝাতে থাকে যে পৃথিবীতে থাকতে হলে ওকে মানুষের মতো করে থাকতে হবে, না হলে মানুষরা তাকে বাঁচতে দেবে না। তাকে সে নিজের ভাষাতে বোঝাতে থাকে এই রহস্যটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে, কারণ তার সাথে তখন সবাই অস্বাভাবিক আচরণ শুরু করবে এবং তাকে খেলার পুতুলের মতো ইউজ করতে থাকবে, যেটা তার জীবনকে একদম খারাপ করে ফেলবে এবং সে অনেক কষ্ট পাবে। মেয়েটা তখন ওর হাতে একটা জিনিস দেখতে পায় এবং বলে যে যে তোমাকে বাঁচিয়েছিল তার কোনো একটা উইশ তোমাকে পূরণ করতে হবে, আর তবেই কিন্তু তুমি তোমার ওয়ার্ল্ডে আবার ফিরে যেতে পারবে। আর যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে জিয়ান ওকে বাঁচিয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্টে থেকে, এই জন্য জিয়ানের একটা উইশ তাকে পূরণ করতে হবে এমন কিছু হিন্ট আমাদেরকে দেওয়া হয়। তখন মেয়েটা ছুটে গেল জিয়ানের কাছে আর ওকে গিয়ে একটা উইশ করার কথা বলে, কিন্তু ও তো বুঝতেই পারছিল না আসলে সে কি বলছে, কারণ এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, দুজনের ভাষা দুই রকম। যাই হোক, একটা বিড়াল তখন গাছের উপরে উঠেছিল, এটা দেখে মেয়েটা গাছের উপরে উঠে যায়। আর মেয়েটা যেমনভাবে গাছের উপর উঠেছিল এটা দেখে জিয়ানও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপর মেয়েটা লাফ মেরে নিচে নেমে আসে, কিন্তু সে ব্যথায় পায় না, সে যেহেতু একটা বিড়াল, আর বলে যে বিড়াল আটকে রাখা আমার একদমই পছন্দ না। তখন জিয়ান বলে যে ওরা সবাই অসুস্থ, তাই ডাক্তার ওদের ট্রিটমেন্ট করার জন্য ওদেরকে এভাবে আটকে রেখেছে, তাদেরকে অত্যাচার টর্চার এমন কিছু করার জন্য না, বা তাদেরকে বন্দি রাখার জন্য না। তখন আবার বিড়ালটা ওর কাছে গিয়ে একটা উইশ করার কথা বলে আর বলে ও আসলে একটা বিড়াল। এটা শুনে তো জিয়ান একদম হাসতে থাকে এবং নিজের ট্রিটমেন্ট করাতে বলে। এতে মেয়েটা ওর পাওয়ার ইউজ করে আবারও বিড়াল পরিণত হয়ে যায়। এটা দেখে বেচারা জিয়ান এত বেশি ভয় পায় যে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। যাই হোক, এরপর আমরা আবার জিয়ানকে দেখতে পাই এবং সে সেখান থেকে পালিয়ে একদম বাড়িতে চলে এসেছিল এবং দেখে যে মেয়েটা এখানে রয়েছে আর ওকে চলে যেতে বলে সে। মেয়েটা তখন ওর গায়ের উপর উঠে এবং বলে যে তুমি মন থেকে একটা উইশ করো, তোমার উইশটা আমি পূরণ করবো, আর পূরণ করলে আমি এখান থেকে চলে যেতে পারবো, না হলে তো আমি যেতে পারছি না, তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছিলে। তখন ছেলেটা অনেক রকম উইশ করতে থাকে, কিন্তু কোনোটাই আসলে কাজে লাগছিল না। আসলে উইশটা এমন হতে হবে যে যেটা ওই ছেলে মন থেকে এসেছে। লাস্টে বললে আমি চাই তুমি এখান থেকে চলে যাও। মেয়েটা প্রথমে তো হাসতে হাসতে চলে যায়, কিন্তু পরে আবার ফিরে চলে আসে এবং বলতে থাকে যে এটাও তুমি মন থেকে চাওনি। মেয়েটা ওর উইশের জন্য ওয়েট করতে থাকে এবং ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিয়ান ওকে ঘর থেকে বের করে দেয়। মেয়েটা ওকে অনেকবার রিকোয়েস্ট করে থাকার জন্য, কিন্তু জিয়ান কোনোভাবে রাজি হচ্ছিল না। পরে জিয়ান তাকে বলে তুমি কদিনের জন্য এখানে থাকতে পারো। মেয়েটা আবার হাসতে হাসতে ঘরে ঢুকে পড়ে। এরপর ওকে বুক স্টোরে নিয়ে যায় এবং নিজের মতো খেলতে থাকে। আর এর সাথে জিয়ান অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তখন একটা জিনিস জানা যায় যে মেয়েটা পড়তে জানে। পরে ওর একটা স্টুডেন্ট মানে জিয়ানের জন্য একটা স্টুডেন্ট বুক স্টোরে চলে আসে এবং মেয়েটার নাম জিজ্ঞেস করতে জিয়ান চিমটি কেটে ইশারা দেয় এবং বলে যে কোনো কিছু এক্সপোজ না করতে, আসলে সে কোন ওয়ার্ল্ড থেকে এসেছে, সে আসলে বিড়াল, এসব কথা না বলতে, কারণ যত মানুষ জানবে এটা কিন্তু তার বিপদ ততটাই বাড়িয়ে দিবে। এর জন্যই মূলত সে ম্যাও ওয়ার্ল্ডের কথাটা বলতে মানা করে দিয়েছিল। তখন মেয়েটা জিয়ানকে ওর নাম বলে এবং জিয়ান তো সেটা মানা করে দেয়। পরে মেয়েটা ওর একটা বড় নাম রাখে। এতে জিয়ান বলে যে এত বড় নাম আজ অব্দি আমি শুনতে পারিনি, আর এত বড় নাম যেটা আমি নিজে মনে রাখতে পারবো না। এতে মেয়েটা বলে তবে তুমি তাহলে আমাকে একটু সময় দাও নাম রাখার জন্য। পরে মেয়েটাকে একটা বুক স্টোরে যায়। এখন কিছু পড়ার পর সে চিন্তাও করতে থাকে যে কি করা যায়। তখন ওর কাছে একটা উইশ নেওয়ার জন্য মেয়েটাকে তো কিছু একটা করতেই হবে, নাহলে তো সে সেখান থেকে বেরোতে পারবে না। আর মনে মনে সে হাসতেও থাকে। আর এখানে ও লাভ শব্দটা দেখতে পায়। পরে মেয়েটা মিয়ার ওয়ার্ল্ডের যে একটা লোক ছিল তার সাথে দেখা করতে যায় আর পরে নিজের নামটা বলে। তখন লোকটা বলে যে এত বড় নাম পৃথিবীবাসীর হয় না। তখন মেয়েটা তাকে লাভ শব্দটা মানে জিজ্ঞাসা করে। তখন লোকটা তাকে ভালোবাসাটা কি জিনিস সেটা বারবার করে বোঝাতে থাকে যাতে মেয়েটা বুঝতে পারে। এরপর মেয়েটা ঠিক করে জিয়ানের একটা গার্লফ্রেন্ড খুঁজে বের করার দায়িত্ব নেবে সে। এতে তার উইশ পূরণ হয়ে যাবে এবং সে সেখান থেকে চলে যেতে পারবে। আর তখন রাস্তা দিয়ে আস্তে আস্তে ও হেমিংকে দেখতে পায় আর ওকে গিয়ে বলে ওর সাথে খাবার বানানোর জন্য যেতে। হেমিং প্রথমে তো রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে কি যেন মনে করে সে রাজিও হয়ে যায়। যখন তারা খাবার বানাতে যায় তখন মেয়েটা বারবার মাথা ব্যথার অ্যাক্টিং করছিল। তখন হেমিং ওর জন্য মেডিসিন আনতে একটা রুমে চলে যায় আর একটা আওয়াজ পেয়ে জিয়ান সেখানে চলে আসে। তারপর মেয়েটা বাইরে এসে দরজা বন্ধ করে দেয়, চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে তোমরা এবার এনজয় করতে থাকো একসাথে। জিয়ান রেগে যায় আর দুজন দুজনের পেছনে ছুটতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর জুইকে। মেইন নামের একটা মেয়েকে সে চোর ভেবে থানায় নিয়ে গিয়েছিল, কিন্তু পরে স্বীকার হয়ে যায় যে চুরিটা আসলে অন্য কেউ করেছিল। ডাক্তারের মিংকে বেশ পছন্দ হয়েছিল। তখনই সে অ্যাক্টিং করতে থাকে যেন ওর পায়ে চোট লেগেছে। তখন মিং ওকে গাড়ি নিয়ে পৌঁছে দেওয়ার কথা ভাবে,
আর ওকে গাড়িতে নিয়ে যায়। গাড়িতে নিয়ে যেতে মিং বুঝতে পারে ও আসলে অ্যাক্টিং করছে, তাই ওকে মাঝপথে রাস্তায় ফেলে সেখান থেকে চলে যায়। ডক্টর জিয়ানকে ফোন করে আবার সেখানে আসতে বলে, আর মেয়েটা ওর কাছে চলে আসে। ওখানে আসার পর ওরা দেখতে পায় গাড়িতে আসলে তেল নেই, তাই এখন গাড়িটা ঠেলতে হবে। মেয়েটা গাড়ির মধ্যে বসে থাকে আর একটা ব্রেক চাপে যেন ওরা দুজনে পড়ে যাচ্ছিল। পরে জিয়ান রেগে গিয়ে মেয়েটাকে গাড়ি ঠেলতে বলে আর নিজে গাড়িতে উঠে বসে। পরে মেয়েটা গাড়ি ঠেলার বদলে প্রথমে তো নিজে নাচতে থাকে। আসলে এই মেয়েটার অদ্ভুত কর্মকাণ্ড দেখে জিয়ান একদম অবাক হয়ে যাচ্ছিল। মেয়েটা আসলে অন্য ওয়ার্ল্ড থেকে এসেছে, তাই এই ওয়ার্ল্ডের আদব কায়দা সে জানে না, তাই সে অদ্ভুত আচরণ করবে এটাই স্বাভাবিক। তারপর সে কিন্তু আবার যথারীতি গাড়ি ঠেলতে থাকে। পরে আমরা দেখতে পাই জিয়ান একটা নোট পায় যেখানে লেখা ছিল পুকুরের ধারে আসতে হবে, নয়তো তোমার মাছটা জলে যাবে। এটা দেখার পর জিয়ান পুকুরের ধারে চলে যায় আর ওই মেয়েটাকে ওর মাছ দেওয়ার কথা বলে, কিন্তু মেয়েটা বলে যে আগে তোমাকে একটা উইশ করতে হবে। জিয়ান বলে যে আমার কোনো উইশই নেই। মেয়েটা বলে যে তোমার চোখ বন্ধ করো, নাহলে এক্ষুনি তোমার মাছটা ফেলে দেবো। জিয়ান ওর কথা অনুযায়ী চোখ বন্ধ করে আর মেয়েটা ওকে জলে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়ান বুঝতে পারে এবং সেখান থেকে সরে যায়। উল্টো মেয়েটাই জলে পড়ে যায় আর জিয়ান সেখানে ওর মাছটা নিয়ে সেখান থেকে চলে যায় আর সে বাঁচার জন্য চিল্লাতে থাকে। তখন আবার জিয়ানই গিয়ে তাকে আবার সেখান থেকে উপরে তুলে নিয়ে আসে আর ঘরে নিয়ে এসে স্নান করতে বলে, কিন্তু বিড়ালটা তো জল দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, সেজন্য সে রাজি হচ্ছিল না আর ভাবছিল জিয়ান হয়তো তাকে মেরেই ফেলতে চাইছে। কিন্তু একটু পরে সে ম্যানেজ করেই ফেলে এবং স্নানটা করিয়েই দেয়। এরপর জিয়ান তাকে বলে যে তোমাকে যদি এখানে থাকতে হয় তাহলে তোমাকে কিছু রুলস ফলো করতে হবে। প্রথমটা হচ্ছে বুক স্টোরে ওকে হেল্প করতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে কাউকে কোনোদিন বিপদে ঠেলে দিতে পারবে না। তখন মেয়েটা তাকে জানায় এর সাথে বাকি তিনটা জিনিস অ্যাড করতে হবে। প্রথমটা হচ্ছে যখনই তোমার উইশ থাকবে তখন তুমি আমাকে সাথে সাথে জানাবে, আর আমি যখনই নতুন কিছু পাবো সেটা তুমি আমাকে এনে দিতে হবে, আর যখনই তুমি আমাকে দেখবে তখন তোমার একটু হাসতেই হবে। জিয়ান বলে লাস্ট যেটা বলেছো তুমি যে তোমাকে দেখে একটু হাসতে হবে, সেটা আমি মানতেই পারবো না। মেয়েটা বলে তবে আমি সাইনও করবো না তাহলে। তখন আবার জিয়ান রাজি হয়ে যায়, বেচারা আর কি করবে আমার মতো। আর মেয়েটা তার বড় বড় নামটা সাইন করতে থাকে। তখন জিয়ান তাকে বলে যে এখানে থাকতে হলে তোমার একটা হিউম্যান নেম রাখতেই হবে। তখন ওই ছেলেটা বলে যে তোমার একটা নাম আমি তোমাকে দিচ্ছি, সেটা হচ্ছে জিয়াউজু। মেয়েটা খুশি মনে সাইন করে ফেলে। এরপরে আমরা দেখতে পাই যে জু ওর বুক স্টোরে গিয়ে দেখে যে সেখানে একটা ডায়েরি পড়ে রয়েছে, সেটা খুলে একটা ছবি বেরিয়ে আসে। তখন জিয়ান তখন দেখে যে সেটা আসলে ওর ডায়েরিটা, এই জন্য ওকে বকতে থাকে। মেয়েটা কষ্ট পেয়ে বাইরে চলে যায় আর বারবার দেখতে থাকে যে ওখানে ঢুকে গিয়ে সে একটু ড্রিঙ্কসও করছিল আর ওদের মতো নাচতে থাকে। ছবি তোলার সময় খেয়াল করে যে ওর কান আর লেজটা বেরিয়ে গেছে। তখন ওগুলোকে লুকিয়ে রাখতে সে ছুটতে থাকে আর ওর সামনে কিছু খারাপ ছেলে ওর পেছনে ছুটতে থাকে। জিয়ান সঠিক সময় সেখানে চলে আসে আর ওকে জ্যাকেট পরিয়ে দেয়, আর বদমাস ছেলেগুলোর ভয় সেখান থেকে চলেই যায়। বাড়ি এসে জু বলে যে তুমি আমার কোনো জিনিসে হাত দেবে না। তখন জিয়ান তাকে সরি বলে আর বলেছে এভাবে আমি কখনো করব না। জিয়ান তাকে সরি বলে আর বলেছে আমি তোমাকে আর কখনো বকা দেব না। পরের দিন ওরা শপিং করতে যায় আর জিয়ান সেখানে গিয়ে দেখে যে তার রেস্টুরেন্টে কিছু একটা জিনিস চুরি করছিল। তখন জিয়ান তাকে বকা দেয় আর ওর বিলটা পেমেন্ট করে দেয়। তখন ওরা বাইরে এসে দেখে যে কিছু বদমাশ ছেলে স্টুডেন্টদেরকে বলছে টাকা চুরি করতে, আর ওই জিনিসগুলো না আনার জন্য তাকে মারতে থাকে। জিয়ান ওদেরকে অনেক মারে, কিন্তু যখনই ওই বদমাশ ছেলেগুলো ছুরি বার করে তখন ওরা তিনজন ভয়ে পালিয়ে যায় আর বাকি তিনজন মিলে ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে চলে আসে। তারপর ওখানে ওই বাচ্চা ছেলেটা দিদি মিংও চলে আসে আর জিয়ানকে থ্যাংক ইউ বলে আর ওর ভাইকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দিতে থাকে। আর ওদের দুজনের মধ্যে ইনভাইটও করে তাদের বাড়িতে, যেন তারা একবেলা এসে খেয়ে যায়। মারপিট করার সময় জিয়ানের হাতে চোট লেগেছিল বলে জু ওর হাতে ব্যান্ডেজ করে দিতে থাকে আর ওরা বসে একটু ড্রিঙ্কও করতে থাকে। মেয়েটা জানতে পারে জিয়ানের একটা ইচ্ছা ওর বুক স্টোরটা বড় করার, তাই ও রাস্তার ধারে সেজে গুজে দাঁড়িয়ে থাকে আর অনেক লোক ওদের দোকানে ভিড় করতে থাকে। কিন্তু জিয়ানেতে একটু খুশি হচ্ছিল না। কিছুক্ষণ পর একটা কাস্টমার স্টোরে আসে, মানে তার বুক স্টোরে। তখন ওখানে কেউই ছিল না। জু তখন বিয়াল অবস্থায় ছিল। কাস্টমার যখন বিল পেমেন্ট করার জন্য আসে, জু তখন বিয়াল হয়ে ক্যালকুলেটর বিলটা ক্যালকুলেট করে। এতে কাস্টমারটা অনেক অবাক হয়ে যায়। জাস্ট ইমাজিন, একটা বিড়াল তোমার সামনে ক্যালকুলেট করছে তোমার কত খরচ হয়েছে, কত টাকা দিতে হবে। খুবই শকিং একটা বিষয়। তারপর তার সাথে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে সে আপলোড করে দেয়। এতে সবাই ওদের দোকানে ভিড় করতে থাকে ওই বিড়ালটাকে দেখার জন্য। লাস্টে বাধ্য হয়ে জু আবার বিড়াল হয়ে যায়, কিন্তু জিয়ান এতে প্রচন্ড রেগে যায়। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এজন্য ওকে অনেক বেশি বকা দিতে থাকে। জু বলে যে এতে আমরা অনেক বেশি টাকা ইনকাম করছি, আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, মানুষজন আমাদের সাথে ভিডিও বানানোর জন্য, ছবি তোলার জন্য আসবে, আর এতে তোমার অনেক অনেক ইনকাম হবে। জিয়ান তখন বলেছে এসবের আমার কোনো দরকার নেই। জু তখন দুঃখ পেয়ে বাইরে চলে আসে আর কাজ খোঁজার জন্য যেখানে যায়
সেখানে লিমু নামে একটা ছেলে তার সাথে চলে আসে। তখন দুজন মিলে কাজে কম্পিটিশন করতে থাকে। লিমু একটু বেশি কাজ করে চাকরিটা পেয়ে যায় আর জুকে সরি বলে। তখন ওখান থেকে একটা কাঁচের টুকরো জুয়ের পায়ে লাগে আর ও পাটা কেটে যায়। লিমু তখন ওকে ব্যান্ডেজ করে দেয় আর জু ওখান থেকে পালিয়ে যায়। পরে জিয়ান ওকে শপিং এ নিয়ে আসে, জামা কিনে দেয়। এরপর তার সাথে একটা ফোনও আসে। তখন জিয়ানের কাছে একটা জিনিস মনে হয় যে ওর মা ওকে বলেছে ওকে সাথে নিয়ে যেতে, ওর কোনো প্রবলেম হলে জানাতে। জিয়ান বলে যে ওর সাথে ওর মায়ের কোনো দরকার নেই, কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট শুধু শুধু একটা ব্যাপার হবে। আসলে ওর মা জিয়ানকে একা রেখে দিয়ে অন্য একটা লোককে বিয়ে করে চলে গিয়েছিল। পরে জিয়ান আর জু বাড়িতে আসে। জু ফোনটা দেখে অনেক খুশি হয়ে যায় আর ওরা দুজন একসাথে একটা সেলফিও তোলে। পরে জানা যায় যে ওর মায়ের দ্বিতীয় বাড়ির যে ছেলে ছিল জিঙ্গি ওদের দোকানে চলে আসবে। তাই জু গিয়ে জিঙ্গির সাথে দেখা করে আর ওকে একটা রঙের ড্রেস বলে দেয়। পরে জু যখন জিয়ানকে এসব বলবে তখন জিয়ান মিচকি মিচকি হাসতে থাকে। জু তখন বলে যে মুখটা একটু হাসি এলো তারপরও। পরে ইউ দোকানে চলে আসে আর বলে যে যত টাকা লাগবে আমি দেব, তার জন্য তোমাকে এই সিরিজটা করতে হবে। এতে জিয়ান বলে যে ওর কোনো দরকার নেই। পরে ইউ বলে যে ওর বইটা শুধুমাত্র ওর মা পড়বে, এজন্য লেখাগুলো এতই খারাপ। এসব বলে সে অপমান করে সেখান থেকে চলে যায়। পরে জিয়ান মেয়েটার জন্য ফোনে একটা সিম কার্ড নিয়ে আসে আর মেয়েটা তখন একই ঘরে বসে জিকে বারবার ফোন করতে থাকে। জি তখন বলে যে যখন দূরে থাকবো শুধুমাত্র তখনই ফোন করবে, সাথে থাকলে কখনোই ফোন করবে না। বাস্তবে তো আমি তোমার সাথে আছি, তাই না? তুমি জাস্ট আমাকে ডেকে আমার সাথে জরুরি কথা বলে নিবে। জু তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আর যখনই সে চলে যেতে থাকে জু আবার ওকে ফোন দিয়ে বারবার বিরক্ত করতে থাকে আর এর সাথে একটু হাসতেও থাকে। মানে বিড়ালের স্বভাবই তো এমন, তাই না? এটা একদম ওর মাথা চাড়া দিয়ে বসে এমন একটা অবস্থা। তাই ও ঠিক করে যে আজকে থেকে কাজ না নিয়ে সে বাড়ি ফিরবেই না। পরে সে একটা মলে যায়, সেখানে একটা ড্রেস ট্রাই করতে থাকে। তখন লিমু নামের ছেলেটা সেখানে চলে আসে আর ওর পিছনে কিছু লোক তাড়া করছিল। লিমু জুকে বলে যে ড্রেসের মধ্যে তাকে লুকিয়ে নিতে। লোকগুলো এসে আর লিমুকে খুঁজে পায় না। তখন ওরা এখান থেকে চলে যায়। জু লিমুকে বলে যে তুমি আমাকে হেল্প করেছিলে বলে আমি তোমাকে আজকে হেল্প করলাম। আসলে একদিন কতগুলো লোক খারাপ ছেলের হাত থেকে জুকে লিমুকে বাঁচিয়েছিল, তখন জু আজ ওকে হেল্প করছে। আর জু লাস্টে এটাও বলে যে আজকে ঘটনাটা যেন কেউ জানতে না পারে। এরপর ওকে লাস্টবারের জন্য ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জু মিস্টার ফুয়ের কাছে আসে আর বলে যে তাকে একটা জব খুঁজে দিতে। তাতে ওরা দেখে যে সেইবারে সেখানেও সে জব খুঁজতে গিয়েছিল আগের বার, সেখানে একটা জায়গা খালি রয়েছে। তাই ও জবের জন্য চলে যায়। তবে যাওয়ার আগে চি জুকে বিয়ারের ব্যাপারে সতর্ক করে দেয় আর বলে যে ভুল করো বিয়ার খাবে না। জুতে মাথা নেড়ে হ্যাঁ বলে আর বলে যে আমি তো শুধু আমার কাজটা করতে যাচ্ছি, অন্যদিকে দেখার আমার সুযোগ কই। এরপর জু বারে চলে যায়। বারের মালিক লিমুকেই ওর এক্সাম নিতে বলে জবের জন্য, তাই কোশ্চেনও করে জুকে আর ও সঠিক অ্যান্সার দিয়ে জবটা আসলেই পেয়ে যায়। আমি এক্সপেক্ট করে নিয়েছি সেই জবটা পেয়ে যাবে। এরপর লিমুকে আবার ধরে সেই লোকগুলো মারতে থাকে, কারণ ওদের কাছে যে টাকাটা সে ধার নিয়েছিল ওই টাকাটাও সে দিতে পারেনি। ও আধমরা হয়ে পড়েছিল। তখন সে জুকে দেখতে পায়। ওর এমন অবস্থা দেখে জু চিকে ফোন করে। চি তাকে বলে যে অ্যাম্বুলেন্স রাখুনি কেন। তাতে জু বলে যে অ্যাম্বুলেন্স কি জিনিস। তখন লিমো বলে যে আমি হাসপাতাল যাব না, আমি অজ্ঞান হয়ে যাই, এটাই ভালো। তারপর সে অজ্ঞানী হয়ে যায়। হাসপাতাল যেতে পারেনি বলে চিওকে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে কাটা জায়গাগুলোতে লিমোর ব্যান্ডেজ করে দেয়। লিমোর জ্ঞান ফিরলে ও বলে যে একটা জ্যোতিষী তাকে বলেছে যে 1 বছর যেন সে হাসপাতালে না যায়, ওখানে গেলে ওর মৃত্যু হতে পারে। তাই চিকে থ্যাংক ইউ বলে, কারণ সে তাকে হাসপাতালে না নিয়ে ঘরেই তার চিকিৎসা করেছে। এরপরও চলে যায়। আর তারপর তারা দুজন জ্যোতিষীর কথা শুনে একদম হাঁ করে দাঁড়িয়েছিল। এরপর ডক্টর জুই চিয়ের সাথে কথা বলে। যখন জু আসে তখন ডক্টর জুই বলে যে আমরা দুজন খেতে যাচ্ছি, তুমি কি যাবে? তাতে হেও হ্যাঁ হ্যাঁ বলে, কিন্তু জুকে চি দেখে বলে যে এক্ষুনি ও খেয়ে এসেছে, এখন আবারও খেতে যাবে। কিন্তু ওরা বেরিয়েছে, হঠাৎ চিকে ফোন করে জানায় যে ওর টিচার একজন মারা গিয়েছে। যে ওর টিচার তো ছিলই, সাথে ওর খুব ভালো বন্ধুও ছিল, তাই চিকে ওখান থেকে চলে যেতে হবে। কিন্তু জুকে বলে যে ও স্টোরে খেয়াল রাখতে, ওকে ওখানে থাকতে বলে, ওর সাথে যেতে বারণ করে। এদিকে মিং এর সাথে ডায়েরিতে চিয়ের একটা ছবি রাখা হয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে মিং চিকে লাইক করে। অপরদিকে চি রেডি হয়ে ডক্টর জুয়ের সাথে গাড়িতে চলে যায়, কিন্তু তার মধ্যে জু বিয়ারের রূপ নিয়ে লুকিয়ে গাড়িতে উঠে পড়ে। ওদের সাথে যখন ডক্টর জুই ছাড়তে যায় তখন জুয়ের মানুষ রূপে চলে আসে, কিন্তু ওর পড়ার জন্য কিছু খুঁজে পাচ্ছিল না। তখনই ডক্টর জুই চলে আসে আর ওকে দেখে ভয় পেয়ে যায়।
ওরকম হাল দেখে জু চিল্লায় আর ওকে বাইরে যেতে বলে। এরপর জু জামা কাপড় পরে ভিতরে চলে আসে আর ওখান থেকে বেরিয়ে যায়। পরে ডক্টর জুয়ের কাছে জু জানতে পারে যে ওর বাবা মারা যাওয়ার পরে ওর মা ওকে ছেড়ে দিয়েছিল, তখন দাদুর কাছে সে মানুষ হয়েছে, কিন্তু ওর দাদু মারা যাওয়ার পরে এখন ওর কেউ নেই আর এজন্য পুরো বাড়ি যাওয়া সে বন্ধ করে দিয়েছে। এভাবে একা থাকতে শুরু করে সে তার নতুন বাড়িতে। ওকে বাইরে থেকে ওরকম মনে হলেও ভেতরে সে খুবই নরম স্বভাবের ছেলে। এসব বলছিল ডক্টর জুই, কিন্তু তখন চি বেরিয়ে আসে আর ওদেরকে দেখতে পায়। যে জু চিকে দেখতে পায় ও গাড়িতে লুকিয়ে পড়ে, কিন্তু চে এসে ওকে বেরোতে বলে। তখন ও বলেছে আমি প্রমিস করছি আমি কখনো এখানে বদমাশি করব না। এরপর রাতে ওরা ওদের সে পুরো বাড়িতে চলে যায়। তখন ডক্টর জুই ওখান থেকে চলে আসে, ওখান থেকে সে তাকে ছেড়ে দেয়। ঘরে অনেকদিন আসেনি, তাই কারেন্টও ছিল না, তার মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিল। শেষে জু ম্যাওয়ের চোখ দিয়ে মোমবাতি খুঁজে আনে, কারণ বিড়ালরা তো রাতে দেখতে পায়, তাদের একটা স্পেশাল পাওয়ার আছে ভাই। তারপর রাতে দুজন বসে গল্প করছিল। চি ওর দাদুকে নিয়ে কথা বলছিল আর বলে যে ওর দাদুকে সে খুব মিস করছে। তখন জুও বলে যে ওরও একটা দিদি ছিল, কিন্তু ওর দিদি একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর ওকে সে খুব বেশি মিস করে, কিন্তু ওর মা বাবার জন্য ওসব কথা তার মধ্যেই রেখে দেয়, কিন্তু কোনোদিন কাউকে কিছু বলতে পারেনি। তখন চিওকে বলে যে তুমি খুবই স্ট্রং, কিন্তু আমরা যাকে ভালোবাসি তাকে যদি আমরা ভুলে যাই তবে আমরা কখনোই কাউকে ভালোবাসতে পারবো না। তখন চি জুয়ের হাত ধরে বলে যে সে শুধু একটা উইশ চায় যে সে তার দাদু মা বাবাকে যেন ফিরিয়ে দেয়। তাতে জু বলে যে কেউ যদি অসুস্থ হয় তাকে সুস্থ করা যায়, কিন্তু কেউ যদি মারা যায় তাকে আমি কিভাবে ফিরিয়ে আনবো। তাতে সে বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না। এরপর ফ্ল্যাশব্যাকে একটা কালো বিড়াল একটা সাদা বিড়ালকে আমরা দেখতে পাই, যে সাদা বিড়ালটা মারা গিয়েছে আর কালো বিড়ালটা ছিল লিমো। লিমো মাস্টারের কাছে গিয়ে বলে যে আমাকে সব সময়ের জন্য মানুষ করে দাও। তাকে মাস্টার তখন তাকে বলে যে তোমার যে স্মেলিং এর একটা পাওয়ার আছে সেটা তখন চলে যাবে। এরপর আমরা লিমোকে দেখতে পাই, সে একটা লোকের কাছে গিয়ে বলছে ওই বিড়ালটা সে মেরেছে, যাতে ও একটা ফটো দেখায়। তখন ফটোটা চিকে দেখিয়ে বলে যে এই বিড়ালটাই মেরেছে সে। পরের দিন চি ওর স্কুলে চলে আসে জুকে ঘুরতে নেওয়ার জন্য। তখন ওর স্কুলে একটা বিড়াল মারা যাওয়ার কথা সে মনে করতে থাকে আর ফ্ল্যাশব্যাকে দেখায় যে কয়েকজন মিলে ওই বিড়ালটাকে লবণ মাখানো কিছু একটা খাইয়েছিল। তখন চি এসে যে বিড়ালটাকে নিয়ে যায় আর বলে যে বিড়ালটাকে লবণ খাবার দেওয়া যাতে আর না হয়। এরপর থেকে ওই বিড়ালটার সাথে সবসময় সে খায়, কিন্তু একদিন হঠাৎ বিড়ালটা মারা যায় আর সবাই বলতে থাকে যে ওই তাকে মেরেছে। স্কুলে সবাইকে সত্যি বললেও ওকে আর বিশ্বাস করা যায় না। ওর দাদু ওই স্কুল থেকে ওকে বার করে দেয়, এজন্য সে এখন নোবেল শিখে, কিন্তু সেগুলো পাবলিশ করে না আর বলে যে ওই বিড়ালটা একদম তোমার মতো দেখতে ছিল। সবকিছু শুনে জু বলে যে এখানে তোমার কোনো দোষ নেই, সবাই বিড়ালের জন্য স্পেশাল হয় না, কিন্তু তুমি খুবই স্পেশাল। আর তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। ওকে লিমো ওদের দুজনকে দেখছিল দূর থেকে। তখন স্কুল থেকে বেরিয়ে ওরা দুজন চলে যাচ্ছিল আর দূর থেকে দাঁড়িয়ে থেকে মিং ওদেরকে দেখে আর খুবই আপসেট হয়ে পড়ে। রাতে বৃষ্টি হচ্ছিল আর খুব বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল। তখন জু খুব বেশি ভয় পেয়ে যায় আর চিয়ের কাছে শুতে চলে যায়। চি তো প্রথমে শুতে দেয় না, পরে যখন জানতে পারে যে জুয়ের ভয় পাচ্ছিল তখন চি ভাবে যে এটা তো বিড়াল, তাই ওকে জড়িয়ে ধরে ঘুমাতে থাকে। এই সিনটা একটু ফানি মনে হয়েছে আমাকে, এজন্য জু আর কি ঘুমাতে পারে। কিন্তু রাতে লিমো চিকে মারতে আসে, কিন্তু ওরা তো একসাথে ঘুমাতে দেখছিল, এজন্য সে সেখান থেকে ভয় চলে গিয়েছিল। পরের দিন দুজন বাড়িতে ফিরে আসে, তার জন্য ও বারে কাজ করতে যায়। সেখানে লিমো পুরোটাই বিড়ালে পরিণত হয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারি যে লিমো হয়তো এখন বিড়াল আর সে কিন্তু ওই ম্যাও ওয়ার্ল্ড থেকে এসেছে এমনটাই মনে হচ্ছে। তখনই সে কিছু একটা খেয়ে এবং সেখান থেকে চলে যায়। এখন আমরা পুরোপুরি ক্লিয়ার হলাম আর শিওর হলাম যে ম্যাও ওয়ার্ল্ডের একজন বিড়াল হচ্ছে লিমো। লিমো আবার রাতে চিকে মারতে যায়, তখন একজন আরেকজনকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওর পায়ে চোট লাগে। তাই জি নর্মাল হাসপাতালে তো নিয়ে যেতে পারবে না, এজন্য প্রাইভেট ডক্টরকে দেখায়। আসলে জি ওর সিনিয়র ছিল। জুতো ইনজেকশন আর সেলাই দেখে খুব ভয় পাচ্ছিল, এজন্য খুব চিৎকার করতে থাকে, কিন্তু চিওকে জড়িয়ে ধরে, কিন্তু জু ভয়ে অজ্ঞান হয়ে যায়। তখন ওকে বাড়ি নিয়ে এলে সে এক পায়ে চলার চেষ্টা করছিল, কিন্তু পড়ে যাচ্ছিল যে জি এসে ধরে আর তখন চি এসে তাকে বাঁচিয়ে নেয় আর বলে যে তুমি একদম এভাবে হাঁটবে না, যতদিন না তোমার পা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এক জায়গাতে বসে থাকবে। কিন্তু বসে বসে সে একবার চায় আর ওটা একবার চাওয়াতে খুব বদমাশি করছিল আর চিকে প্রচন্ড বিরক্ত করছিল আর নিজে মজা নিচ্ছিল। পরের দিন মিং জুকে দেখতে আসে আর জিকে জিজ্ঞেস করে যে ওই লোকটাকে দেখতে পেয়েছিল কিনা, কিন্তু জি বলে যে আসলে মেন টার্গেটটা আমিই ছিলাম, জু আমাকে বাঁচিয়েছিল। তাতে মিং বলে যে আমি আমার আঙ্কেল পুলিশের সাথে কথা বলবো আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি জুয়ের সাথে থাকছো, আর তুমি যদি জুয়ের সাথে থেকে থাকো তাহলে কেন থাকছো, আমাকে একটু উত্তর দাও। তখন জু বলে যে আমাদের মধ্যে কিছু একটা হয়েছে, তার জন্য থাকি।
তখন চি এর মুখটা ঢেকে নেয়। যাই হোক, পরবর্তীতে আমরা দেখতে পাই যে পরের দিন লিমু আসে জুকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তখন সে চিকে বলে যে আমি শুনলাম ওর পায়ে নাকি চোট লেগেছে, তাই আসলাম ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। জুকে কোলে করে নিয়ে ওর বাইকে বসিয়ে দেয়, কিন্তু চি এটাতে খুব বেশি জেলাস ফিল করছিল। এরপর ওর নিজের কাজে মন দিতে পারছিল না। যখনই কোনো বাইক আসে সে তখন সে কথাটা মনে করতে থাকে। তখন তাদের মধ্যে কথা হতে থাকে। তখন লিমু জানায় যে সে তো একটা ভালো ছেলে না। তাতে জু ঘুরিয়ে বলে যে তুমি আমাকে পছন্দ করো। তখন লিমু বলে যে না, আমি যাকে পছন্দ করি সে তো মারাই গিয়েছে। তাতে জু ওকে সরি বলে। এরপর তারা তাদের বাড়িতে চলে আসে। মিস্টার লুই জুয়ের সাথে দেখা করতে আসে। তখন চি জানতে পারে যে মিস্টার লুই ওর দাদুকে চিনতো, আর ওর দাদুও ওই প্ল্যানেটের কথা জানতো। এরপর তারা তিনজন মিলে মাছ ধরতে যায়। চিয়ের কাছে কোনো টাকা ছিল না, তাই সে সেটা নিয়ে চিন্তা করছিল। তখন একজন পাবলিশার এসে বলে যে এখানে একটা বুক লঞ্চ পার্টি রাখতে চাইছে, কিন্তু সে করবে, কিন্তু এটা সিক্রেট রাখতে হবে আর কি। আর ও যত টাকা চাইবে তাতে সে রাজি। তাতে এমনিতেই চিয়ের টাকার তো দরকার ছিল, এই জন্য সে মেনেও নেয়। পার্টি আসলে ওর ভাই ইউ করেছিল। আর সেদিন ওই পার্টির কথা চি জানতে পারে। তখন সে আর কি করবে, টাকা তো নিয়েছে, তাই কিছু বলতেও পারছে না। পার্টির দিন সবাইকে ড্রিঙ্কস দেওয়ার জন্য লিমো আসে। লিমো বুদ্ধি করে চিয়ের জন্য বিষ মিশানো একটা ড্রিঙ্কস নিয়ে আসে, কিন্তু সেটা ভুল করে ইউ খেয়ে ফেলে, যে কিনা পার্টিটা করেছিল। এজন্য তার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যেতে থাকে, আর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এইসবের জন্য তার মা টিয়ের উপর খুব বেশি রেগে যায় এবং তাকে বকাঝকা করে। কিন্তু মিং আর জু এসে সেখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। এরপর মিং আর জু সবাই মিলে ঠিক করে যে কি আসলে বিষটা মিশিয়েছে সেটাকে বের করতে হবে। কিন্তু চির মায়ের সাথে ঝামেলার জন্য ওই রাতে সে বাড়ি ফিরেছিল, তখন সে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। এটা দেখে ওর মাথায় ছাদা ধরে জু। ও বারবার জুকে সরিয়ে দিচ্ছিল চি, আর বলে যে আমার একা থাকতে অভ্যাস হয়ে গিয়েছে। তখন জু বলে যে আমি তো এখন আছি। এরপর জু ওকে হাক করে নেয়। পরের দিন জু আর ডক্টর মিলে ড্রিঙ্ক করছিল, আর ওখানে তখন ডক্টর গাড়ি নিয়ে আসে, আর তার হুশও ছিল না। তখন ঘরে শুয়ে দিয়ে ডক্টর, আর জু ওর জুতা খুলে দেয়, কিন্তু চি বিছানা থেকে পড়ে যাচ্ছিল। তখন তাকে তুলতে গিয়ে কিস হয়ে যায় ওদের মধ্যে। এতে জু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওদের বুক স্টোরে একটা সিসিটিভি ক্যামেরা দেখা যায়, যেখানে ওই রিপোর্টারটা ছিল। কারণ রিপোর্টারটা জানতো যে চি আর ইউর মধ্যে সম্পর্ক ভালো নয়, কিন্তু ভুলবশত সেই সিসিটিভি ক্যামেরা থেকে প্রমাণ হয়ে যায় চি আসলে ওই দিন বিষটা মেশায়নি। অপরদিকে মিং চিকে বলে দেয় যে সে ওকে লাইক করে, এতে চি না করে দেয়। এসব দূর থেকে তাকিয়ে ডক্টর শুনছিল, আর জুকে গিয়ে সে বলে, আর এতে জু রেগে যায় এবং মিং এর কাছে যায় আর বলে যে তুমি কি আমাকে লাইক করো। মিং বলে যে সেটা জিজ্ঞেস করলে বোঝা যাবে। এরপর একটা কুকুর চিৎকার করছিল দেখে জু অনেক বেশি ভয় পেয়ে মিংকে জড়িয়ে ধরে। অপরদিকে ডক্টর আর চি গাড়ি করে চলে আসে ওদের কাছে, আর দেখে যে ওদের এই অবস্থা। তখন জু গিয়ে চিকে বলে যে তুমি কি আমাকে লাইক করো না? আমি তোমাকে লাইক করি। এর কোনো উত্তর চি দেয় না, কিন্তু জু অনেক কষ্ট পায়। গাড়িতে আস্তে আস্তে ওরা বুঝতে পারে যে রাস্তায় যেসব বিড়ালগুলো ঘুরছিল তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর চি এর জুকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল, কারণ সেও তো একটা বিড়াল। পরে একদিন লিমো বার্থডে সেলিব্রেট হওয়ার সময় ম্যানেজার কেক নিয়ে আসে। এতে লিমো রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। পরে যখন জু জিজ্ঞেস করে কেক কাটলো না কেন, তখন লিমো বলে যে আমি আমার কাছের মানুষদেরকে ওই দিন হারিয়ে ফেলেছিলাম। ওই দিন তারা দুজন ড্রিঙ্ক করতে থাকে। ড্রিঙ্ক করার জন্য জু আবার কোনো বেরোনো শুরু হয়ে যায়। এটা বুঝতে পেরে ওখান থেকে জু পালিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে ও বিড়ালে পরিণত হয়ে যায়। আর একটা লোক এসে জুকে ধরে নিয়ে গাড়িতে তুলতে থাকে। লিমো গাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। জু তখন ওই জ্যাকেটটা কুড়িয়ে পায়। আর জু যখন দেখছে যে সে বাসায় ফিরেছে না, তখন তাকে রাস্তায় ঘুরতে থাকে। আর একটা ছেলেকে জিজ্ঞেস করে এবং সে জানা যে জু আসলে লিমোর সাথে ছিল। তখন সে লিমোর সাথে দেখা করে আর জানতে পারে যে ওরা একসাথে ড্রিঙ্ক করছিল। আর এর মাঝে জু সেখান থেকে চলে যায়, আর জ্যাকেটটা লিমো রাস্তায় পায়। এটাও জানতে পারে যে জু ড্রিঙ্ক করেছিল বলে এটা হয়েছে। তখন এই মে ওয়ার্ল্ডের লোকের কাছে চলে যায় আর সব ঘটনা খুলে বলে। অন্যদিকে জু বিড়াল থেকে আবার মানুষে পরিণত হয়, আর ট্রাক থেকে বেরিয়ে একটা জাহাজে চলে আসে। সেখানে ফোন পেয়ে সে সাথে সাথে চিকে ফোন করে আর বলে যে সমুদ্রের মাঝে আছি। চি তখন অনেক ম্যানেজ করে স্পিড বোর্ডে জুয়ের কাছে পৌঁছে যায়। তখন তারা দুজনকে জড়িয়ে ধরে। ওরা একটা হোটেলে আসে আর চি ওকে বলে যে আই লাইক ইউ। তখন চি ওকে একটা কিস করে আর বলে যে জু আসার পর ওর লাইফে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, আর সারা জীবন ও জুয়ের সাথে থাকতে চায়। তখন জু ওকে জড়িয়ে ধরে, আর ওরা ঠিক করে যে ওরা দুজন মিলে কিডন্যাপারটাকে খুঁজে বের করবে। তার জন্য একজন লয়ারও ঠিক করে তারা। অন্যদিকে মিং একটা ছবিতে দেখতে পায় যে লিমিউ সেদিন ড্রিঙ্ক সার্ভ করেছিল, তাই পুলিশকে তখন সে বলছিল লিমুর খবর পেলে ওকে জানাতে। তখন মিন সব কথায় চি আর জুকে এসে বলে দেয়। লিমু ওদের লুকিয়ে দেখে ফেলে। পরদিন বাড়ি এসে জু চিকে বলে যে আজকে আমরা একসাথে শুভ। প্রথমে চি না করে দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে এসব চলছিল। এরপর তারা ক্লোজ হয়ে যায়। রাতে লিমু চিকে মারতে আসে।
কিন্তু কোনো একটা পাওয়ার কারণ ওকে মারতে পারে না। জু বুঝতে পারে আর উপরে উঠে আসে। পরবর্তীতে ওরা দুজন একটা জায়গায় যায় যেখানে একটা কম্পিটিশন চলছিল, আর এখানে জিততে পারলে একটা গোল্ডফিল্ড পুতুল পাবে। যেটা দেখে সিজু বলছিল যে এটা কি তোমার লাগবে, তখন জু হ্যাঁ বলে, আর তারা তখন সেটা জিতেও যায়। আসার সময় একটা লোককে তারা দেখতে পায়। এটা দেখে জু চিনতে পারে যে সেদিন সেই লোকটা তাকে কিডন্যাপ করেছিল। ওরা ওর পেছন পেছন করতে থাকে এবং হাসপাতাল পর্যন্ত যায়। আর ডাক্তাররা সবকিছু খুলে বলাতে ডাক্তার তখন বলে যে এমন কাউকে দেখলে আমি তোমাদেরকে জানাবো। অন্যদিন মেন জার্নালিস্ট হওয়ার কারণে লিমোর ব্যাপারে খোঁজ খবর জানতে পারে। ওর আইডি এবং ঠিকানা সবকিছু ভুয়া ছিল। অপরদিকে আবার জু লিমোর প্রতিবাসীর কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে অনেকদিন থেকে সে বাড়িতে নেই। জু ওকে ফোন করতে চায়, তখন লিমো পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। অন্যদিকে মিং আর জু সেখানে যাচ্ছিল, আর লয়ার এসে বলে যে একজনকে খুঁজে পাওয়া গিয়েছে, জুকে যে কিডন্যাপ করেছিল। তাতে লোকটাকে দেখে বলে যে জু বলে যে হ্যাঁ এই লোকটাই তো ছিল, চলো একে ধরা যাক। যেহেতু জিদের এলাকায় বিড়াল কমে যাচ্ছে, তখন তারা ঠিক করে যে ওরা পার্কে খোঁজ করবে যে এ লোকটা এসে কোনো বিড়ালটাকে নিয়ে গিয়েছে কিনা। ওরা পার্কে যখন আসছিল তখন একটা স্মেল শুনতে পায়, তখন জু তাকে কিডন্যাপ করেছিল যে লোকটা। ওরা দেখে যে লোকটা এসে বিড়ালটাকে বিষ মেশানো খাবার খাওয়াচ্ছিল আর বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল। তখন ওরা ধরে নিয়ে তাকে পুলিশে দিয়ে দেয়। তারপর ওরা দুজন বাড়িতে ফেরে। জু বারবার চিয়ের গায়ের উপর কিস করছিল, তখন একজন আরেকজনকে জড়িয়ে ধরে আর এতে পালিয়ে গিয়ে অন্য ঘরে চলে যায়। অন্যদিকে মিং আর ডক্টর জুই দুইজন মিলে অনেক ড্রিঙ্কস করতে থাকে আর ড্রাঙ্ক অবস্থায় সারা রাত একসাথে কাটিয়ে দেয়। আর পরে ও সকাল ওঠার পর মিং তো প্রচন্ড রেগে যায়। ও রাগ করলে আর কি হবে, লাস্টে ওকেও মেনে নিতে হয় এবং শেষে একটা কিছু করতে হয়। সেদিন রাতেও জুয়ের বাবা ম্যাম ওয়ার্ল্ড থেকে ওই ওয়ার্ল্ডে এসেছিল, আর জু আর ওর বাবা মিলে বাড়ির আর ছাদের কথা বলছিল। ওর বাবা জুকে ওর সাথে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু জু ওর হাতের বাড়াটা দেখিয়ে বলে যে চিতার উইশ যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না, আর এছাড়া আমি ওকে অনেক লাইক করি। কিন্তু ওর বাবা বলে যে বিড়াল আর মানুষ কখনো একসাথে থাকতে পারে না। আর তখনই চি ঘরে চলে যায় আর একটা আওয়াজ শুনে ওরা দুজন জানলা দিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে। তখন তার বাবা রাগে চিকে বলে যে তোমার উইশটা এখনই বলো, এরপর আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব। জু এগিয়ে এসে বলে যে এখানে ওর কোনো উইশ নেই। চিতো প্রথমে তার বাবাকে দেখে ভয় পাচ্ছিল, কিন্তু ওর বাবাকে আজকে রাতের জন্য সে সেখানে শুতে বলে। তো চি খাটে এবং তার বাবা নিচে শোয়। তার বাবা এতই চালাচ্ছিল যে ওর বাবা যে খাটে শুয়ে রয়েছে আর চির নিচে। চিয়ের প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু সে কিছু বলবে সেটা তো কোনো উপায় ছিল না, বেচারা কিছুই বলতে পারে না। পরের দিন ওর বাবা দেখে যে চি আর জু একসাথে শুয়ে রয়েছিল, এজন্য ওর বাবা প্রচন্ড রেগে যায়, ওদেরকে আলাদা করার চেষ্টা করে। পরবর্তীতে বলে যে এখনই তোমার লাস্ট উইশটা বলো, না হলে তোমাকে ফেলে দেবো। ওর বাবা ওকে ফেলে দিতে যাবে, তখনই চলে আসে জু আর ওর বাবাকে আটকায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে লিমু জুয়ের সাথে দেখা করে। লিমু যে একটা বিড়াল, জুকে সে সেটা বলে দেয়। ক্যাটসিল নামে একটা জিনিসের কথা বলে। ক্যাটসিল হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো মানুষের কাছে থাকলে সে মানুষকে কোনো বিড়াল মারতে পারবে না। কিন্তু এখানে জু বুঝতে পারে না লিমু চিকে কেন মারার প্ল্যান করছে। তাই লিমু যখন বলে যে ক্যাটসিলটা এখন এনে দেবে, তখন ইজিলি সে হ্যাঁ বলে দেয় আর খুঁজতে রাজি হয়ে যায় এবং সেটা খুঁজতে শুরু করে দেয়। জু ক্যাটসিল তো পায় না, কিন্তু চেয়ের কাছে একটা বুকমার্ক পায়। আর জু ওটা নিয়ে চিয়ের কাছে নিয়ে বলে যে আমি কি এটা আমার কাছে রাখতে পারি, তখন সি হ্যাঁ বলে। তখন আবার বুকমার্কটা জেগে ওঠে, যেটা লিমু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল। আসলে বুকমার্কটা হচ্ছে আসল ক্যাটসিল। ক্যাটসিলটা যেহেতু জুয়ের কাছে ছিল, সে রাতের বেলা লিমু চিকে মারতে আসে, কিন্তু মারতে আসার আগে লিমু জুয়ের কাছে আসে আর বলে যে দিদিকে আসলে সেই মেরেছে, কিন্তু জু তো বিশ্বাস করে না। তখন লিমু জুর হাত পা বেঁধে ফেলে এবং চিকে মারতে যায়। তখন জু আওয়াজ করার জন্য আগে থেকে সচেতন হয়ে যায়, আর লিমুর সাথে মারামারি করার সময় চিয়ের গায়ে চাকু লেগে যায়। এরপর চিকে হাসপাতালে ভর্তি করে, আর লিমু বুঝতে পারে যে ওর দিদিকে চি মারেনি, এজন্য সে চিয়ের কাছে সরি বলে। আর এটাও বলে যে ও জুকে প্রোটেক্ট করতে চাইছিল, কিন্তু ওর দিদি ওর হালটা যেন না হয় জন্য সে এমনটা করতে বাধ্য হয়েছিল। এতে চি লিমুকে সাহায্য করবে বলে দেয়। পরদিন ওদের বাবা ওদের সাথে মেয়া ওয়ার্ল্ডে আবার ফিরে যায়। এরপরে রাস্তা দিয়ে চি আর জু হেঁটে যাচ্ছিল, তখনই রাস্তায় একটা অজ্ঞান বিড়ালকে দেখতে পায়। জু ওখানকার গন্ধ শুকে বুঝতে পারে যে কিডন্যাপার লোকটা সামনে রয়েছে। যখনই ওরা পিছনে যেতে চায়, তখন একটা ধাক্কা লেগে জু অজ্ঞান হয়ে যায়। চিকে হাসপাতালে নিয়ে আসে, আর তখন মিং বলে যে যত তাড়াতাড়ি সম্ভব ওই গ্যাংটাকে ধরতে হবে যারা কিনা বিড়ালটাকে ধরছে। আর পুলিশও মিংকে ফোন করে বলে দেয়। সব কথা দাঁড়িয়ে বাইরে ডক্টর লো শুনছিল। পরবর্তীতে দেখতে পায় যে ডক্টর লো সে লোকটার সাথে কথা বলছে যে জুকে কিডন্যাপ করেছিল, আর ডাক্তার লোকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি এখানে আর আসবে না। তখন জু ওই লোকটার গন্ধ শুকে সেখানে আসে, ওদেরকে হালকা কথা বলতে দেখতে পায়। জু যখন ডক্টরকে জিজ্ঞাসা করে যে এটা কে ছিল, তখন ডক্টর লু বলে যে এটি আমার পেশেন্টের বাড়ির লোক ছিল। এরপর ওরা কিডন্যাপারদের ধরার জন্য একটা প্ল্যান করে এবং ওদেরকে ধরতে পারে যেন, কিন্তু শেষ পর্যন্ত ওরা জুয়ের মাথায় বাড়ি মেরে সেখান থেকে পালিয়ে চলে যায়। জু সেখানে অজ্ঞান হয়ে পড়ে এবং তাদেরকে আবারও হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ওর রক্তর প্রয়োজন ছিল, আর রক্ত তো এখানে পাওয়া যাবে না। তখন মেওয়ার্ল্ডে লোকটা চিকে বলে যে তুমি একটা উইশ চাও, না তো ওই
ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না। আর তাকে বাঁচানোর জন্য চি তখন উইশ চায় যে সে যেন এখনই ঠিক হয়ে যায়। তখন জু নিজেকে একটা ফাঁকা জায়গায় পায়, ওর কিন্তু সব মনে রয়েছে, তার জন্য জু চিকে কাছে চলে যায়, কিন্তু চির ব্যাপারে কোনো কিছুই মনে নেই ওর। এমনকি আশেপাশে যারা ছিল তারা ওকে চিনতে পারছিল না। তখন জু বিড়াল সেজে আবার সে মেওয়ার্ল্ডের লোকটার কাছে যায় কি হচ্ছে এটা জানার জন্য। তখন লোকটা বলে যে চি উইশ চেয়ে নিয়েছে, আর এর জন্য তোমার ব্যাপারে সবকিছু সে ভুলে গিয়েছে। তুমি একটা সময় ওদের লাইফে ছিলে, এটা কারোরই মনে নেই। এতে জু অনেক বেশি কষ্ট পায়। আমরা ওকে সব ব্যাপারে কষ্ট করতে দেখি এবং সেখানে সে অনেক বেশি কষ্ট পেতে থাকে। চিয়ের মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি ওকে চিনি, কিছু একটা মনে পড়ছে কিন্তু আবার মনেও পড়ছে না। একদিন জু গাড়ির সামনে ওর সামনে চলে আসে, প্রথম দিনে ঘটনার মতো চি ওকে গিয়ে বাঁচায়। চি তো হালকা হালকা কিছু মনে পড়ছিল, তাও জু এর কথা সে ভালোভাবে মনে করতে পারছিল না। জু চি এর ব্যাপারে যা জানতো সব বলে দেয়। চি তা বিশ্বাস করতে থাকে, হয়তো নিশ্চয়ই আগে কিছু ঘটেছিল, এই জন্য জু সবকিছু জানে। এরপর একদিন জু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তাতে সে ম্যাল ওয়ার্ল্ডের লোকটা সেখানে চলে আসে আর জিকে বলে যে তুমি এখনই ম্যাল ওয়ার্ল্ডে চলে যাও, না হলে তুমি মারা যাবে। জুয়ের জ্ঞান ফিরলে সেখানে লোকটা ওখান থেকে নিয়ে যেতে থাকে। তখন সে জুয়ের কাছে সে বুকমার্কটা চায়, আর সেখানে টাচ লাগাতে বুকমার্কটা জ্বলে ওঠে, আর এর সাথে সাথে চেয়ে সবকিছু মনে পড়ে যায়। আর চেয়ে গিয়ে জুকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে, আর বুকমার্কটা টাচ করাতে ম্যাল ওয়ার্ল্ডের যে দেবী রয়েছে সে সেখানে চলে আসে আর বলে যে জু এবার থেকে এখানে থাকতে পারবে। তারপর থেকে তারা দুজন একসাথে থাকে। তারপর একদিন ডক্টর লু ওদের বুক স্টোরে আসে, আর জু সেখানে বিয়ার রূপে ছিল। ডক্টর লু ওকে ভালোভাবে দেখছিল, আর পরে একদিন জু এর দিদির মতন দেখতে একটা সেম বিড়াল স্ট্যাচু নিয়ে আসে এবং সেটা থেকে গিফট দেয়। আসলে স্ট্যাচুটার মধ্যে ক্যামেরা লাগানো ছিল, যেটা ডক্টর লু জুকে নজরে রাখার জন্য সেখানে রেখে দিয়েছিল। ডক্টর লু এটা দেখে পাগলের মতো হাসছিল। চি তখন বাজারে যায়, তখন ডক্টর লু জুকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। আর চি যখন বাজার থেকে এসে তখন সে বুঝতে পারে যে কেউ জুকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, আর তখনই ও সবাইকে বলে এই কথাগুলো। তখন লিমো চলে আসে এবং খবর পেয়েছে যে পুরনো একটা কোনো জাহাজের এসব ঘটনা ঘটেছিল এবং এখনো চলছে। তখন ওরা সেখানে পৌঁছে যায় এবং সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে দেয়। ডক্টর লু ক্যামেরাতে দেখে যে ওরা এখানে এসে গেছে। এরপর চি ঢুকতে দরজাটা লক হয়ে যায়। বাইরে থেকে মিং অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য, কিন্তু সে পারে না। ভিতরের লকটা লু চিকে মাথায় মেরে ফেলে দেয়। এরপর ওর ঘাড়ে চাপ দিয়ে বলে যে সেদিন সে সাদা বিড়ালটাকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু সব দোষটা গিয়ে পড়েছিল তোর ঘাড়ে। এরপর তোর গার্লফ্রেন্ডকে বল যাতে আমার ওকে সে তার প্ল্যানেটে নিয়ে যেতে, নয়তো আমি তাকে এখানে মেরে ফেলবো। আর তখনই লিমো বাইরে থেকে বিড়াল হয়ে ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়ে আর ডক্টর লুর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর তারা দুজন একটু মারামারি করে, আর এর মাঝেই চি জুকি নিয়ে বাইরে চলে আসে। লিমো অজ্ঞান হয়ে পড়ে থাকে। চি লিমোর কাছে আসতে বলে এবং বলে যে ডাক্তার উপরে গেছে, এখনই ওকে ধরতে হবে। চি এর সাথে সাথে ওরা উপরে চলে যায়। তখন জু ওখানে চলে যায়, আর ডাক্তার বলে যে তুমি এখনই তোমার প্ল্যানেটে চলে যাও, নাহলে তোমার পরটা আমি ফাঁস করে দেবো। তখন জু চিৎকার করে বলে যে তোমাদের মধ্যে যেমন ভালোবাসা রয়েছে আমাদের প্ল্যানেটের মাঝেও সেটা থাকতে পারে, এটা তুমি কিভাবে করতে পারলে? তখন ডাক্তার লাস্ট ওয়ার্নিং দিয়ে ওদেরকে বলে যে তুমি কি আমাকে আমার ওয়ার্ল্ড নিয়ে যেতে পারবে, নাকি আমি তোমার পরটা ফাঁস করে দেবো। তখন ডক্টর লু সেখান থেকে ঝাঁপ মারে, আর দেখায় যে ডক্টর মেন্টাল হাসপাতালে ভর্তি আছে আর সবসময় ম্যাও ম্যাও করছে। অন্যদিকে জু জিয়ের বাড়িতে রয়েছে, আর লিমো অসুস্থ ছিল বলে ওদের বাড়িতে থাকতো। কিন্তু কিছুদিন পর লিমো যখন সুস্থ হয়ে যায়, লিমো আর তৃতীয় ব্যক্তি হিসাবে ওদের মধ্যে থাকতে চায়নি, এজন্য সে ভালোই চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার আগে চিকিৎসা বলে যে জুকে ভালো রাখবে, না হলে সে এসে আবার তোকে মারবে। অন্যদিকে ডক্টর জুই বিয়ের জন্য প্রপোজ করে দেয় মিংকে, আর মিংও সেখানে রাজি হয়ে যায়। এরপর এসে একটা হাগ করে, আর দুজন অনেক অনেক হাসতে থাকে। আর এখানে কিন্তু এই ড্রামাটা শেষ হয়ে যায়। আর ড্রামার শেষে ওদের দুজনকে একটা সাধারণ কাপল হিসেবে দেখানো হয়েছে, যেখানে এই ড্রামাটার একটা হ্যাপি এন্ডিং হয়েছে। তো এই ড্রামাটা তোমার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমরা আরো অনেক অনেক ড্রামা আনবো। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ড্রামাতে।